স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ৮ নম্বরের প্রশ্ন 1859 থেকে 60 খ্রিস্টাব্দে সংঘটিত নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি এবং সম্পূর্ণ উত্তর ভিডিওতে দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভারতের ইতিহাসে এক তাৎপর্যময় বর্ণাঢ্য ঘটনা হলো 1859 থেকে 60 খ্রিস্টাব্দের নীল বিদ্রোহ। প্রকৃতপক্ষে এই বিদ্রোহ ছিল নীলকর সাহেবদের ঘৃণ্য শোষণ, উৎপীড়ন ও পাশবিক অত্যাচারের বিরুদ্ধে দরিদ্র কৃষক ও শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ব্রিটিশ বিরোধী এক স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। প্রথমেই আমরা দেখে নেব এই যে নীল বিদ্রোহ হয়েছিল, এই নীল বিদ্রোহের পশ্চাতে কোন কোন কারণ দায়বদ্ধ ছিল। দেখে নাও, প্রথম কারণ হিসাবে যেটাকে আমরা দায়ী করব, দাদন প্রথা। নীলকর সাহেবদের কাছে নীল চাষ ছিল অত্যন্ত লাভজনক। সেই কারণে বে এলাকায় নীল চাষ করার জন্য নীলকর সাহেবরা চাষিদের দাদন বা অগ্রিম অর্থ দিত। এই দাদনের ঋণজালে বন্দী কৃষকের অবস্থা অবর্ণনীয় হয়ে উঠত, কেননা চাষিরা অভাবের তাড়নায় দাদনের টাকা আগেই খরচ করে ফেলত। দাদন অর্থাৎ কৃষকদের অগ্রিম যে ঋণ দেওয়া হতো নীল চাষ করার জন্য, সেটাকে বলা হচ্ছে দাদন। এবং জমি বন্ধক রেখে নীল চাষ করতে বাধ্য হতো। এইভাবে ধান চাষের জমি কমে যাওয়ায় এবং বন্ধকি জমি ক্রমে হাতছাড়া হওয়ায় দুর্দশাগ্রস্ত কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে। কারণ দেখো, ধান চাষ অপেক্ষা নীল চাষে আয়ের পরিমাণ হ্রাস। কৃষকদের পক্ষে ধান চাষ না করে নীল চাষ করা ছিল অত্যন্ত ক্ষতিকর, কেননা ধান চাষে বিঘা প্রতি আয় হতো 7 টাকা, অপরপক্ষে নীল চাষে আয় হতো বিঘা প্রতি 2 টাকা। তাছাড়া নীল একবার চাষ করলে সেই জমিতে খাদ্যশস্য উৎপাদন ভালো হতো না। 3 নম্বর কারণ দেখো, নীলকরদের অত্যাচার। নীল চাষ করতে অনিচ্ছুক হলে নীলকর সাহেবরা দরিদ্র চাষিদের নীলকুঠিতে ধরে এনে অকথ্য অত্যাচার করত। প্রসঙ্গত উল্লেখ্য, চাষিদের প্রহার করত, হত্যা করত, গরু ছাগল লুট করত, বাড়িতে আগুন লাগিয়ে দিত, এমনকি তাদের স্ত্রী ও কন্যাকে করে লাঞ্ছিত করতেও পিছুপা হতো না। এর পরের কারণ দেখো, নীলকরদের ক্রমবর্ধমান মুনাফা। নীল বিদ্রোহের এক গুরুত্বপূর্ণ কারণ হলো নীলকর সাহেবদের ক্রমবর্ধমান মুনাফা লাভের প্রবণতা। মুনাফা লাভের এই প্রবণতা বৃদ্ধির ফলে কৃষকদের ধান চাষের জমি কমে আসে এবং নদিয়া, খুলনা, ঢাকা, পাবনা, ফরিদপুর প্রভৃতি স্থানে ধান জমি নীল জমিতে পরিণত হয়। ফলে খাদ্যাভাবে জর্জরিত নীল চাষিগণ নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এরপর দেখে নাও, দমনমূলক পঞ্চম আইন। 1830 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং কর্তৃক পঞ্চম আইন বা রেগুলেশন 5 প্রণীত হয়। এই আইনে নীলকরদের সঙ্গে নীল চাষিদের চুক্তিভঙ্গকে ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হয়। এ বিষয়ে মেকলে লিখেছেন, নীল চুক্তিগুলি ছিল নীতিগতভাবে অত্যন্ত আপত্তিকর। একদিকে নীল চুক্তির ফলে এবং অন্যদিকে নীলকর সাহেবদের হিংসাত্মক ও বেআইনি কাজের ফলে কৃষকরা প্রায় ভূমিদাসে পরিণত হয়েছিল। বৈশিষ্ট্য 1 নম্বর পয়েন্ট দেখো, মধ্যবিত্ত শ্রেণীর জাগরণ। নীল বিদ্রোহের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল যে এই বিদ্রোহ ছিল একটি অর্থনৈতিক কৃষক বিদ্রোহ। প্রধানত অর্থনৈতিক অধিকার রক্ষার জন্যই কৃষকরা এই বিদ্রোহে সামিল হয়েছিল। দ্বিতীয়ত দেখো, সাম্প্রদায়িক সম্প্রীতি। নীল বিদ্রোহের একটি প্রধান বৈশিষ্ট্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। হিন্দু ও মুসলমান উভয় সাম্প্রদায়িক কলসমুক্ত হয়ে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। এর পরের পয়েন্ট দেখো, সাম্প্রদায়িক সম্প্রীতি। নীল বিদ্রোহের একটি প্রধান বৈশিষ্ট্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়েরই সাম্প্রদায়িক কলসমুক্ত হয়ে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। এরপর দেখো, ধর্মঘটের প্রথম প্রকাশ। গবেষক এল নটরাজনের মতে নীল বিদ্রোহীরাই সর্বপ্রথম ধর্মঘট বা হরতালের সঙ্গে সাধারণ মানুষকে পরিচয় করে দিয়েছিল। এবার দেখো, বিশুদ্ধ কৃষক বিদ্রোহ। নীল বিদ্রোহের অন্যতম প্রধান বৈশিষ্ট্যই হলো যে এই বিদ্রোহ হলো একটি বিশুদ্ধ কৃষক বিদ্রোহ। সুপ্রকাশ রায়ের মতে এই বিশাল গণবিদ্রোহকে বাইরের কোনো নেতৃত্ব পরিচালিত করতে আসেনি। স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। নীল বিদ্রোহের একটি প্রধান বৈশিষ্ট্য ছিল স্বতঃস্ফূর্ততা।
এই বিদ্রোহীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সামিল হয়েছিল। এবার আমরা উত্তরের একদম শেষে চলে এসেছি, মূল্যায়নটা তোমরা দেখে নাও ভালো করে। পরিশেষে উল্লেখ্য, বাংলা তথা ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে নীল বিদ্রোহ ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক সংঘবদ্ধ ও স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। প্রকৃতপক্ষে ভারতের মাটিতে নীল বিদ্রোহ ছিল ভারতীয় জাতীয় আন্দোলনের প্রথম সুদৃঢ় ও সফল পদক্ষেপ, যা পরবর্তীকালে গান্ধীজি সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের ঘৃণ্য শোষণ ও শাসনের বিরুদ্ধে আন্দোলনের অস্ত্র হিসাবে গ্রহণ করেছিলেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।